Hello guys, welcome back to my channel JBR Online Classes. Like, share and subscribe my channel. সো হ্যালো এভরিওয়ান, নাও আজকের আমি শুরু করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেপ্টেম্বর। ওকে, এটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে। সো সেপ্টেম্বর মাসে এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক একটা কোশ্চেন দেওয়া হয়েছে। তার প্রথম প্রশ্নটা এখানে হলো, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তো প্রথমে ধরে নাও যে ক্রয় মূল্য এখানে 100 টাকা। ক্লিয়ার? ক্রয় মূল্য 100 টাকা। এবার যদি ক্রয় মূল্য 100 হয়, তার উপরে শতকরা 10 লাভ। ওকে, শতকরা 10 মানে হলো 100-র উপরে 10 টাকা লাভ। তাহলে এখানে তোমার যদি শতকরা 10 লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110, কারণ 100 প্লাস 10 হয় 110। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলে 100 টাকা, বিক্রয় মূল্য পেয়ে গেলে 110 টাকা। এই দুটোকে আমরা এখানে অনুপাত করব, তাহলে 10:11 তোমার অ্যান্সার। নেক্সট নাম্বার 2, ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি বাহুর মধ্যবিন্দু ডি। ওকে, তাহলে প্রথমে একটা আমি ত্রিভুজ এরকম অঙ্কন করব। এই ত্রিভুজটার নাম দেবো এ বি সি। এবার হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু ডি, ধরো এটা হলো এ বি বাহুর মধ্যবিন্দু। বিসি এর সমান্তরাল, তাহলে বিসি এর সমান্তরাল করে আমি একটা এরকম দাগ টানবো, সেটা হলো ই বিন্দুতে ছেদ করবে কাকে? এসি বাহুকে। তাহলে তোমাকে বলতে হবে যেখানে কোন কন্ডিশনটা সঠিক। দেখো, এখন যদি ডিটা এখানে এবি এর মধ্যবিন্দু হয়, আর যদি এখানে আমরা লিখতে পারি ডিই, আমাকে বলে দিয়েছে সমান্তরাল, তাহলে ডিই সমান্তরাল যদি বিসি হয়, তাহলে ই বিন্দুটাও মধ্যবিন্দু হবে কার? এসি। ওকে, ই বিন্দুটাও এসির মধ্যবিন্দু হবে। এবার ই যদি এসির মধ্যবিন্দু হয়, তাহলে তোমার অ্যান্সার হবে এ ই সমান সমান হাফ এসি, মানে এ ইটা হলো এসির অর্ধেক, তার মানে অপশন বি। নাম্বার 3, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5, অর্ধবৃত্তাকার মানে এরকম একটা আমরা অর্ধবৃত্তাকার আঁকবো। ধরে নিলাম আমরা এটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে? এই ব্যাসার্ধটাকে আমরা ধরলাম, এখানে বলে দিয়েছে 10.5, ধরার দরকার নেই, ওরা বলেই দিয়েছে 10.5। এবার অর্ধবৃত্তাকার জিনিসের পরিসীমা, ওকে, আমাকে পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? না, পরিসীমার সূত্র হয় 2r প্লাস পাই আর। আর মানে হলো এখানে ব্যাসার্ধ। আমি যদি আরটাকে এখানে কমন নিই, তাহলে হয়ে যাবে 2 প্লাস পাই। ওকে, এবার দেখো আমাকে আর এর ভ্যালু ওরা বলে দিয়েছে, মানে ব্যাসার্ধের ভ্যালু 10.5 বসিয়ে দাও, এখানে থাকবে 2 প্লাস পাই। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে? এখানে অপশনটা হচ্ছে অপশন বি, 2 প্লাস পাই আর পাই প্লাস 2 একই কথা, ইন্টু 10.5। নাও লাস্ট নাম্বার 4, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2। ওকে, তার মানে এরকম যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের কর্ণে বলেছে 13√2। তার আগে আমার জানা দরকার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? না, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো কর্ণ সমান সমান বাহু √2। ওকে, কর্ণ সমান সমান বাহু √2। তাহলে এখন যদি কর্ণ 13√2 হয়, তাহলে এখানে আমরা সমান সমান লিখতে পারি বাহু √2, দুদিক থেকে √2 কেটে যাবে, তাহলে এখানে বাহু সমান সমান 13। তোমায় কি বের করতে বলেছে? বাহুর দৈর্ঘ্য, তাহলে অপশন ডি। চলো এবার আমরা সত্য মিথ্যা দেখব। নাম্বার 1, ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। হ্যাঁ, ধার্য মূল্যের উপরই আমরা ছাড় বা ডিসকাউন্ট দিয়ে থাকি, তাহলে এটা হয়ে গেল আমার ট্রু। পরিসংখ্যা বহুভুজের অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি পরিসংখ্যা হবে 0, একদম ঠিক কথা, এটাও ট্রু। এবার এখানে বলেছে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, তার নিচে এ বি ই এফ একটা রম্বস। রম্বস আর বর্গক্ষেত্র দুজনের বাহু সমান হলেও দুজনের ক্ষেত্রফল কোনোদিনই সমান হয় না। এখানে বলেছে ক্ষেত্রফল সমান, তাহলে এটা হয়ে গেল মিথ্যা বা ফলস। নাও নাম্বার 4, প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা। একদম, বৃত্তের পরিধি আর ব্যাস সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা হতেই হবে, তাহলে এটা ট্রু। এবার আমরা পরের প্রশ্নে যাব। 3-1, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? আচ্ছা,
তাহলে প্রথমে আমরা এখানে কি করব, প্রথমে আমরা ধরে নেব যে 10টি পেনের ক্রয় মূল্য x টাকা। ওকে, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য এখানে লেখো x টাকা। তাহলে একটি পেনের ক্রয় মূল্য হবে x বাই 10 টাকা। ঠিক আছে, এরপরে আমরা করব যেহেতু 4টি পেন, ওকে, 4টি পেনের বিক্রয় মূল্য তোমাকে বলে দিয়েছে, সরি 4টি নেই 8টি, তাহলে এখানে লেখো 8টি পেনের বিক্রয় মূল্য x টাকা। কারণ 10টা পেনের ক্রয় মূল্য যা হবে 8টি পেনের বিক্রয় মূল্য তাই হবে। ওটা যখন আমি x ধরেছি তাহলে এটাকেও আমি x ধরবো। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য হবে x বাই 8 টাকা। তাহলে আমার কাছে এখন একটা পেনের ক্রয় মূল্য, একটা পেনের বিক্রয় মূল্য দুটোই আছে। এবার আমি দেখবো যে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। ওরা বলে দিয়েছে লাভই হবে, তাহলে এখানে এবার শতকরা লাভ বের করব। শতকরা লাভের সূত্র কি না, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে লিখবো x বাই 8 মাইনাস x বাই 10। তারপরে নিচে কি হবে, নিচে হবে ক্রয় মূল্য, তাহলে x বাই 10 ইন্টু 100। আমি সূত্রটা আরেকবার বলছি, বিক্রয় মূল্য মাইনাস বা বিয়োগ ক্রয় মূল্য, পুরোটা ভাগ করবে ক্রয় মূল্য দিয়ে ইন্টু বা গুণ 100। চলো এবার এখানে 8 আর 10, তাহলে 8 আর 10 এর আমি এখানে লসাগু বের করব। 2 4 2 5, 5 4 20, তাহলে এখানে হয়ে গেল 40। ওকে, তাহলে 40 হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 5x আর এখানে হয়ে গেল 4x, নিচে হয়ে গেল x বাই 10 ইন্টু 100। 5x মাইনাস 4x কত হয়, x হয় বাই 40, এখানে x বাই 10 ইন্টু 100। তাহলে এটাকে এইভাবে লিখবো x বাই 40 ইন্টু 10 বাই x। যখন এরকম দুটো ভগ্নাংশ উপর নিচে থাকবে, মনে করো উপরে একটা ভগ্নাংশ আছে a বাই b, নিচে একটা ভগ্নাংশ আছে c বাই d, তখন এটাকে এইভাবে লিখবে a বাই b আর নিচেরটাকে ঘুরিয়ে লিখবে d বাই c। তাই করলাম এখানে, এখানে ইন্টু আবার 100 হবে, x x কেটে গেল। ওকে, এবার এই 0 কেটে গেল, 4 দিয়ে আমি যদি 100 কে কাটি তাহলে 25, তাহলে আমার অ্যান্সার হবে 25%। ঠিক আছে, চলো এবার আমরা যাব পরের প্রবলেমে। এরপর 3-2, শ্রেণী সীমা দেওয়া আছে 70 থেকে এখানে 74, তারপরে দেখো দেওয়া আছে 75 থেকে 79। এখানে দেখো 74 আর এখানে 75, এদের মাঝখানে একটা গ্যাপ আছে। কত গ্যাপ আছে, 1 গ্যাপ আছে। যখনই আমরা কোনো শ্রেণী করি তখন সেখানে গ্যাপ থাকলে চলবে না, সেই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে। মানে পরপর দুটো সংখ্যা হবে, এখানেও যদি 74 হয় তাহলে এখানেও 74 থেকেই শুরু হতে হবে। যেখানে শেষ হবে একটা শ্রেণী আর একটা শ্রেণী সেখান থেকেই শুরু হবে। যদি কোনোদিন তোমাদের এরকম কোনো প্রবলেম দেওয়া থাকে তখন আমরা কি করব, এই যে শ্রেণী সীমাটা আমাদেরকে দিয়ে দিয়েছে এই শ্রেণী সীমাটাকে আমাদের এখানে বদলে ফেলতে হবে। এটা হলো 85, এটা 89। কিভাবে বদলাবো না, বদলানোর জন্য কি করতে হয়, যেহেতু দেখো 74 আর 75 এদের মাঝখানে গ্যাপ কত আছে, 1 গ্যাপ আছে। এই 1টাকে আমরা অর্ধেক করে নেব, 1/2 করলে 0.5 হয়। তাহলে যেটা তোমার কাছে 70 আছে সেটাকে আমি 0.5 পিছিয়ে নেব, তাহলে 69.5 হয়ে গেল। আর যেটা তোমার কাছে 74 আছে সেটাকে আমি 0.5 এগিয়ে নেব, তাহলে 74.5 হয়ে গেল। একইভাবে এটাও 0.5 পিছিয়ে নেব, এটাও 0.5 এগিয়ে নেব। এইভাবে দেখো সব কটার মধ্যে দেখো এইভাবে একইভাবে আমরা লিখতে পারবো। এটা হয়ে গেল 89.5। তাহলে দেখো এখানে যেখানে শেষ হচ্ছে আবার সেখান থেকে শুরু হচ্ছে, আবার যেখানে শেষ হচ্ছে আবার সেখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন তোমার যে শ্রেণী সীমাটা হলো, আমি প্রথমটাই লিখছি 69.5 থেকে 74.5, এটা আমার এখন শ্রেণী সীমা। এবার যদি আমাকে শ্রেণীর দৈর্ঘ্য বের করতে বলে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্যের ফর্মুলা কি হয় না, ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হয়। ঊর্ধ্ব সীমার আমার এখানে 74.5, সেখান থেকে নিম্ন সীমা মানে 69.5 আমি বিয়োগ করব। বিয়োগ করার পর এখানে 5 পাবে। তাহলে এটা হয়ে গেল আমার শ্রেণীর সীমা, এটা হয়ে গেল আমার শ্রেণীর দৈর্ঘ্য। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে পরিসংখ্যার ঘনত্ব। পরিসংখ্যার ঘনত্ব কি হয়, তোমাকে যখন যে শ্রেণীর রেসপেক্টে তোমার কাছে যে শ্রেণীটা আছে তার রেসপেক্টে পরিসংখ্যা কি আছে। আমি এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে আমার যেটা
69.5, আমি তো প্রথম শ্রেণীটাকে বদলে নিয়েছি, তাহলে এর রেসপেক্টে আমার যে পরিসীমাটা আছে সেটা হলো, সরি, পরিসংখ্যা যেটা আছে সেটা হলো আমার 3। তাহলে পরিসংখ্যার ঘনত্ব কি হবে? ঘনত্বের ফর্মুলা হলো এই যে 3 যেটা দিয়েছে সেটা ডিভাইডেড বাই শ্রেণীর দৈর্ঘ্য, ডিভাইডেড মানে ভাগ করা, তাহলে 3/5। এবার 3 কে ভাগ করব, ওকে। 5 দিয়ে যদি 3 কে ভাগ করি, প্রথমে পয়েন্ট দিয়ে এখানে শূন্য যাবে, তারপর 5 6 30 হয়ে গেল, তাহলে তোমার অ্যান্সার হলো 0.6। এবার চলে যাবো আমরা তৃতীয় নম্বর প্রবলেমে। যে ছবিটা এখানে দেওয়া আছে, আমি ছবিটাকে আরেকটু ভালো করে এখানে এঁকে নিচ্ছি। এটা হলো এ, বি, এটা সি। এডি একটা লম্ব আঁকা হয়েছে, এটা ডি, ঠিক আছে। যে এডি যে লম্বটা আঁকা হয়েছে তার উচ্চতা ধরা হয়েছে এইচ, আর এখানে যে পুরো যে বিসিটা আছে এটা বলে দেওয়া হয়েছে 20 মিটার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 96 বর্গ মিটার ক্ষেত্রফল। এবার এখানে আমাদের জানতে হবে যে কোন ত্রিভুজের যার উচ্চতা দেওয়া আছে তার ক্ষেত্রফলের সূত্র কি। যে ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে তার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা সমান সমান হয় ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখানে আমার হাফ, ভূমি কোনটা, এই যে বিসি যেটা, এটা হলো ভূমি। বিসির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20। উচ্চতা কত? এখানে এইচ দেওয়া আছে, এটা সমান সমান লিখবো আমি 96, কারণ তোমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে। 2 দিয়ে এটাকে কাটো, 10। তাহলে এইচ ইকুয়াল টু হলো 10টা এখানে গুণ ছিল, এপারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 9.6 মিটার। এটা হয়ে গেল তোমার উত্তর। পরবর্তী প্রশ্ন 4। সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর সমান বাহুর দুটির অন্তর্ভুক্ত কোণ হলো 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কথার মানে কি? যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথম কাজ তোমার এখানে হবে, একটা স্কেল দিয়ে এখানে একটা 8 সেন্টিমিটার কেটে নেবে, ওকে। স্কেল দিয়ে একটা 8 সেন্টিমিটার কেটে নেবে। আমি তো এখানে স্কেল দেখাতে পাচ্ছি না, আমি তোমাদের ডিরেক্ট এভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে বলছি তোমরা সেভাবে করবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। প্রথমে এখানে একটা যে কোনো মাপের একটা দাগ টানবে, যে কোনো মাপ, সেটা 8 সেন্টিমিটার থেকে যেন বড় হয়, এটা মাথায় রাখবে। তারপরে কম্পাসটাকে এখানে বসাবে, এখানে বসিয়ে একটা 8 সেন্টিমিটারের মাপ কেটে নেবে। তারপর কম্পাসটাকে এইখানে বসাবে, যেখানে আমি দেখো গল করছি, এই পয়েন্টে বসিয়ে এখান থেকে একটা 8 সেন্টিমিটার কেটে নেবে। এটা হয়ে গেল আমার 8 সেন্টিমিটার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমায় কি করতে হবে? একটা 30 ডিগ্রি কোণ করতে হবে। 30 ডিগ্রি কোণ করার জন্য আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তোমরা সবাই জানো 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। প্রথমে এখানে একটা অর্ধবৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। তারপরে কম্পাসটাকে এই পয়েন্টটাতে বসিয়ে এখানে যে প্রথম যে দাগটা কাটবো সেটাই হলো আমার 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথম যে দাগটা কাটবো সেটাই হবে আমার 60 ডিগ্রি। এটাকে যদি আমি এইভাবে যদি ডট ডট করে দিই, তাহলে এটা এসে গেল আমার 60 ডিগ্রি লাইন। এবার 60 ডিগ্রিকে অর্ধেক করলে কত হয়? 60 ডিগ্রিকে অর্ধেক করলে 30 ডিগ্রি হয় বা 30 ডিগ্রি। আমি কি করব? প্রথমে এই জায়গাটা কম্পাসটা বসাবো। দেখো আমি এখানে পার্পল কালার করছি, কম্পাসটা বসিয়ে এই মাপটা নেবো যেটা আমি 60 ডিগ্রি কেটেছিলাম, ওই একই মাপটা নিয়ে এখানে একটা দাগ কাটবো, আর তারপর এই জায়গাটাতে আবার কম্পাসটা বসিয়ে এখানে একটা দাগ কাটবো। তাহলে এইভাবে করলে আমি পেয়ে যাব কোনটা? এইভাবে আমি পেয়ে যাব 30 ডিগ্রি। এবার আমি এই লাইনটাকে এখানে এরকম জুড়ে দেবো। তাহলে এটা এখন আমার হয়ে গেল 30 ডিগ্রি, ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে? আর একটা 8 সেন্টিমিটার কেটে নিতে হবে। কোথা থেকে কাটতে হবে? না, আমি যে এই যে লাইনটা টেনেছি এই লাইনটা থেকে আমাকে একটা 8 সেন্টিমিটার কেটে নিতে হবে। তাহলে আবার আমি যেখানে 8 সেন্টিমিটার নিয়েছিলাম এখানে বসাও কম্পাসটা, বসিয়ে 8 সেন্টিমিটারটা মাপ নিয়ে এই পয়েন্টে আবার বসাও। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি এ মার্ক করছি, এটাকে আমি বি মার্ক করে দিচ্ছি। তাহলে এ পয়েন্টে বসিয়ে আর একটা 8 সেন্টিমিটার এইভাবে কাটো, যেখানে কাটলে সেই পয়েন্টটাকে সি মার্ক করো, ঠিক আছে। এবারে বি আর সি এই দুটোকে এভাবে স্কেল দিয়ে জুড়ে দাও। তাহলে এখন তোমার কাছে হয়ে গেল এ বি সি একটা ত্রিভুজ, যার এ বিটাও 8 সেন্টিমিটার, এসিটাও 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো।
এরপরে যেহেতু আমাকে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে, তাহলে আমার প্রথম কাজ হবে ত্রিভুজের যেটা ভূমি, আমার এখানে ভূমি কোনটা আছে এবি, এই ভূমিটাকে আমি সমদ্বিখ খণ্ডিত করব, মানে দুটো সমান ভাগে ভাগ করব। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে এ পয়েন্টে কম্পাসটা বসাও। এ পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে তোমার চোখের আন্দাজ অনুযায়ী অর্ধেকের বেশি মাপ নাও। ঠিক আছে, চোখের আন্দাজ অনুযায়ী অর্ধেকের বেশি মাপ নিয়ে কম্পাসটাকে এ পয়েন্টে বসিয়ে এখানে একটা স্ট্রোক কাটবে আর নিচে একটা কাটবে। ঠিক আছে, আবার বি পয়েন্টে বসাবে, বি পয়েন্টে বসিয়ে ওই একই মাপটা নিয়ে উপরে এখানে কাটবে, নিচে এখানে কাটবে। দিয়ে এবার এই যে দুটো পয়েন্ট তুমি কাটলে, এই দুটো পয়েন্টকে তোমাকে এখানে তুমি স্কেল দিয়ে জুড়ে দেবে। স্কেল দিয়ে এইভাবে দুটো পয়েন্টকে আমরা জুড়ে দেবো। এই যে দুটো পয়েন্টকে আমি জুড়ে দিলাম, এই দেখো এখানে যে লাল দাগটা আমি দিচ্ছি, এইটা হয়ে গেল মধ্যবিন্দু। ঠিক আছে, এটা হয়ে গেল এবি বাহুর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সাথে আমি কি করব, সিটাকে যুক্ত করব। তাহলে সিটাকে এই মধ্যবিন্দুর সাথে যুক্ত করে দিলাম। এই পয়েন্টটার নাম দিয়ে দাও ডি। তাহলে ডি পয়েন্টটা হলো আমার এবি বাহুর মধ্যবিন্দু। ওকে, আমি সিডি যুক্ত করলাম। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমি কি করব না, এবার তোমাকে দেখো এই যে আমি এখানে আবার করছি, এখানে দেখো একটা কোণ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই কোণটাই আমি কোথায় করব না সি তেও তৈরি করব, যাতে আমি একটা সমান্তরাল বাহু আঁকতে পারি। আবারও বলছি, এই ডি পয়েন্টে যে কোণ তৈরি হচ্ছে সেই পয়েন্টেতে আমি সি পয়েন্টে একটা কোণ তৈরি করার চেষ্টা করব, যাতে আমি এই যে ডিবি এর সমান্তরাল একটা কি আঁকতে পারি, একটা সমান্তরাল বাহু আঁকতে পারি। চলো, তাহলে আমি এবার সি পয়েন্টে কম্পাসটাকে বসাবো। সি পয়েন্টে কম্পাস বসালাম, আমি এখানে গ্রিন মার্ক করছি। সি পয়েন্টে কম্পাসটা প্রথমে একটা আমি এরকম টাইমে একটা স্ট্রোক কাটলাম। ঠিক আছে, যেরকম তোমার মাপ ইচ্ছা মতো একটা স্ট্রোক কাটলে। কেটে নেওয়ার পর এইবার ভালো করে খেয়াল করো আমি কি করছি। এই যে দেখো এখানে ডি পয়েন্টের পাশে আমি দেখো সবুজ দিয়ে মার্ক করছি, এই জায়গাটাতে কম্পাসটাকে বসাবে। এই জায়গাটাতে কম্পাসটা বসিয়ে এই যে মাপটা, এই মাপটা নেবে। ঠিক আছে, এই এতটা মাপ নেবে, মানে তোমার কম্পাসটা বসবে এই গ্রিন পয়েন্টে প্রথম পয়েন্টটাতে, আর পেন্সিলটা বসবে এই পয়েন্টটাতে। আবার বলছি, কম্পাসটা বসবে এই পয়েন্টটাতে, সাপোজ মানে এটাকে 1 ধরো, আর পেন্সিলটা বসবে এই যে 2 পয়েন্টটাতে, এই দুটো পয়েন্টে। একটা পয়েন্টে কম্পাস, একটা পয়েন্টে পেন্সিল। এই যে মাপটা হলো, এই মাপটাকে তুমি প্রথমে কম্পাসটাকে এখানে বসাও, এই যে 3 মার্ক করলাম, এই পয়েন্টটাতে কম্পাসটা বসাও। আমি এটাকে রেড করে লিখছি, এই পয়েন্টটাতে আমি কম্পাসটা বসালাম। ঠিক আছে, এইবার যে মাপটা পেলাম সেই মাপটা আমি এখানে কেটে নেবো। মাপটা কেটে নেওয়ার পর এই যে সি বিন্দু হলো আর যেখানে কাটলাম, এই দুটো বিন্দুকে আমি জুড়ে দেবো, দিয়ে এরকমভাবে লম্বা করে দাগ টেনে দেবো। এখানে একটু বাঁকা হয়ে গেল, তুমি যখন স্কেল দিয়ে করবে দেখবে এটা সমান দাগ আসবে একদম। জুড়ে দিলাম। আচ্ছা চলো, এই বিন্দুটার নাম একটা দিয়ে দিই। এখানে এই যে বিন্দুটা হয়েছে, এই বিন্দুটার নাম কি দেবো, ই। আচ্ছা, ই দিয়ে দিলাম। চলো, এই বিন্দুটার নাম হয়ে গেল ই এখন আমার কাছে। এবার কি করব, আমি এই যে ডি আর বি, ডিবি যে দূরত্ব আছে, আমি ডি পয়েন্টে কম্পাসটা বসিয়ে বি পয়েন্টে পেন্সিলটাকে বসাবো। এই যে দূরত্বটা পেলাম, এর সমান দূরত্বটা আমি ই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। ই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এইবার আমি এই পয়েন্টটার নাম যদি এফ করি, তাহলে আমি এফ আর বিটাকে যুক্ত করলাম। ঠিক আছে, এফ আর বিটাকে যুক্ত করলাম। তাহলে এই যে আমি এখন পুরো যদি একটা লাল দাগ দিয়ে এটাকে টেনে ধরি, তাহলে এই যে তৈরি হলো আমার এখানে, সেটা হলো ডি বি এফ ই। এইটা হয়ে গেল আমার আয়তক্ষেত্র। ঠিক আছে, ডি বি এফ ই, এটা হয়ে গেল আমার আয়তক্ষেত্র। কোন ক্ষেত্রফলের সমান না ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফলের সমান একটা আয়তক্ষেত্র আমি এখানে অঙ্কন করে ফেললাম। চলো, এবারে আমরা করব শেষ প্রশ্নটা। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা আমাদের ছক কাগজ বা গ্রাফ পেপারের মধ্যে করতে হবে। প্রথমে দেওয়া আছে শ্রেণী 0 থেকে 5, তাহলে এখানে 0 থেকে 5 শ্রেণী দেওয়া আছে। তাহলে এর মধ্যমান আমরা বের করে নেব। 0 থেকে 5 এর মধ্যমান হলো এখানে হবে 2.5। সূত্র কি, সূত্র হলো এখানে কি করতে হয়, 5 মাইনাস 0 বাই 2, মানে তোমাকে ঊর্ধ্বসীমা মাইনাস নিম্ন সীমা বাই 2 করলে 2.5 হলো। পরেরটা কি আছে, পরেরটা আছে এখানে 5 থেকে 10, তাহলে এটা হয়ে যাবে, এর সাথে আরো 5 অ্যাড করে দাও, তাহলে 2.5, তার সাথে 5 অ্যাড করলে 7.5। কেন আমরা 5 অ্যাড করলাম বা 5 যোগ করলাম, কারণ দেখো 0 থেকে 5 এর দৈর্ঘ্য কত, 5, 5 থেকে 10 এর দৈর্ঘ্য কত, 5,
শেখানোর জন্য আমরা 5 যোগ করতে থাকবো। এবার এখানে বলছে 10 থেকে 15, তাহলে এর সাথে 5 যোগ করো, তাহলে 12.5। এরপর এখানে 15 থেকে 20, এর সাথে 5 যোগ করে দাও, 17.5। তারপরে বলেছে 20 থেকে 25, 17.5 এর সাথে 5 যোগ করো, এটা হয়ে গেল 22.5। আর লাস্টেরটা বলেছে 25 থেকে 30, এর সাথে 5 যোগ করে দাও, 27.5। তাহলে এটা পেয়ে গেলাম আমি মধ্যমা, ঠিক আছে, বা শ্রেণীর মধ্যমানও বলতে পারো এটাকে। এটা হয়ে গেল আমার শ্রেণীর মধ্যমান। এবার আমি কি করেছি, পরিসংখ্যাগুলো লিখবো। এর রেসপেক্টে 4, এটা 10, এটা হলো 24, এটা 12, এটা হলো 20, এটা হলো 8। ভালো করে দেখে নেবে। এবার আমি কি করছি না, আমার কাছে যে এই যে মধ্যমানটা আছে, এই মধ্যমানটাকে আমি কি করব, এক্স অক্ষের মধ্যে লিখব, আর এটাকে আমি ওয়াই অক্ষের মধ্যে লিখব। মধ্যমানটাকে এক্স অক্ষের উপরে, আর এই যে পরিসংখ্যাটা আছে এটাকে আমি ওয়াই অক্ষের মধ্যে করব। চলো এবার তাহলে প্রথমে আগে গ্রাফ পেপারটা নিয়ে নিই। গ্রাফ পেপারে প্রথমে কি করা হবে না, প্রথমে এরকম স্কেল দিয়ে একটা এরকম লম্বা দাগ টানবে, এটা হয়ে যাবে তোমার ওয়াই অক্ষ। আমি হাতে করছি তাই একটু এঁকে বেঁকে যাচ্ছে। আর এটা হয়ে যাবে তোমার এক্স অক্ষ, যেটা সমান্তরাল ভাবে থাকবে সেটা হয়ে যাবে তোমার এক্স অক্ষ। এখানে নাম দিয়ে দাও এক্স, এটা হয়ে গেল তোমার মূল বিন্দু, আর এটাকে নাম দিয়ে দাও ওয়াই। এবার দেখো তোমার এক্স এর যে অক্ষের মান কোথা থেকে শুরু হয়েছে না, মানটা শুরু হয়েছে 2.5 থেকে, কত পর্যন্ত যাচ্ছে, 27.5 পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে হিসাব মতো সেইভাবে করে নিতে হবে। দেখো এই যে প্রতিটা বক্সে কি হয় না, প্রতিটা বক্স এক একক করে ধরতে হয়। তাহলে এই এত পর্যন্ত দেখো, এটা হয়ে গেল তোমার 5, এত পর্যন্ত 5, তাহলে এটা হয়ে গেল তোমার 10, তারপরে 15, তারপরে এখানে হলো 20, এটা হয়ে গেল 25, আর এটা হয়ে গেল 30। ঠিক আছে, এইভাবে আমরা মান নিতে পারি। তুমি যদি চাও তুমি একটু বড় বড় করেও নিতে পারো। তুমি মনে করো তুমি এত পর্যন্ত তুমি 5 নেবে, এখানে তুমি 10 নেবে, এখানে তুমি 20 নেবে, এখানে আমি 25 নেবো, এখানে আমি 30 নেবো, সেইভাবেও করতে পারি। তা চলো আমরা একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি একটু বেশি বেশি করে মাপটা এখানে নেব। আমি প্রথমে কি করব, এই জায়গাটা আমি নেব 5, তাহলে এখানে আমার 10 হবে, এখানে হয়ে যাবে আমার 15, এখানে আমার 20, এখানে আমার হয়ে যাবে 25, আর একটু যদি আমি বাড়িয়ে নিই তাহলে আমি 30টা পেয়ে যাব। তাহলে এখানে আমি একটু ছকটা বাড়িয়ে নিলাম, এত পর্যন্ত এখানে এক্স লিখে দিলাম, আর এটা হয়ে গেল আমার 30। খেয়াল রাখতে হবে যাতে এই যে গ্যাপটা এটা যেন সবসময় সমান হয়। প্রথম দুটোর মধ্যে 5, তারপরে 5-এ 10, 15, 20, 25, 30, এক্স অক্ষ আমার হয়ে গেল। এবার ওয়াই অক্ষের জন্য শুরু হচ্ছে দেখো 4 থেকে, আর সব থেকে বেশি কত আছে, সব থেকে বেশি 24 অব্দি আছে। ঠিক আছে, তাহলে এমন ভাবে মাপ নেবো যাতে 24 পর্যন্ত আমি করতে পারি। তা কিভাবে করে ফেলো, এটা 5 নাও, এখানে 10, 15, 20, 25, আর দরকার নেই কারণ 24টাই আমার এখানে সব থেকে বেশি। চলো এইবার ভালো করে খেয়াল করো যে কোনটার রেসপেক্টে কি আছে। 2.5 এর জন্য আছে 4, 7.5 এর জন্য 10, 12.5 এর জন্য 24, 17.5 এর জন্য 12, 22.5 এর জন্য 20। আমি এবার কিভাবে মাপটা নিচ্ছি ভালো করে খেয়াল করো। দেখো 2.5 হলো 5 এর অর্ধেক। ঠিক আছে, আমি যেহেতু এখানে পুরোটাকে 5 নিচ্ছি, তাহলে অর্ধেক কোনটা হবে, এইটা হলো আমার অর্ধেক, তাহলে এটা হলো আমার 2.5। তাহলে একইভাবে 5 আর 10 এর অর্ধেক কোনটা, সেটা হলো 7.5, তাহলে এটা হলো আমার 7.5। এখানে হয়ে গেল আমার 12.5, এখানে হয়ে গেল আমার 17.5, এটা হলো আমার 22.5, আর লাস্টেরটা হলো 27.5। ঠিক আছে, এবার আমি লাল মার্ক দিয়ে, আচ্ছা সবুজ দিয়ে করি যাতে তোমরা বুঝতে পারো। 2.5 এর রেসপেক্টে কত আছে 4, 7.5 এর রেসপেক্টে কত আছে 10। তাহলে চলো 2.5 এর রেসপেক্টে 4, এখানে যদি 5 হয় তাহলে এখানে 4টা কত হচ্ছে, এই জায়গাটায় 4 হবে, এখানে 4। আচ্ছা আমি কালো দিয়ে করি বুঝতে সুবিধা হয়। এই পয়েন্টটা হলো আমার 4। ঠিক আছে, এই পয়েন্টটা হয়ে গেল আমার 4। তারপরে 7.5 এর রেসপেক্টে 10, 7.5 এর রেসপেক্টে একদম সোজা করে এখানে তুমি বসাবে 10, এই জায়গাটা 10 হলো। আচ্ছা তারপরে 12.5 এর রেসপেক্টে 24, আর 17.5 এর রেসপেক্টে 12। তাহলে প্রথমে আমি 24 বসাবো, 12.5 এর সোজাসুজি করে 24, চলো এখানে 24 হয়ে গেল। তারপরে আমি 17.5 এর রেসপেক্টে 12 বসাবো, 10, 11, এই জায়গাটা হয়ে যাবে 12। কোথায় গেল, এই জায়গাটা 12, চলো 12 হয়ে গেল।
এবার আমার 22.5 এর রেসপেক্টে 20, 22.5 এর রেসপেক্টে 20 হয়ে গেল, আর 27.5 এর রেসপেক্টে 8, 27.5 এর রেসপেক্টে 8, তাহলে 5 6 7, ঠিক আছে, এইখানে হয়ে যাবে আমার 8। চলো 8 হয়ে গেল। এবার আমার কাজ কি হবে না, এই যে আমি যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো একটা একটা করে আমি স্কেল দিয়ে যুক্ত করে দেবো এবং পরপর যুক্ত করবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবে, এই দুটো বিন্দুকে যুক্ত করে দাও, তারপরে স্কেল দিয়ে করবে, ঠিক আছে, এটা হাত দিয়ে করবে না। এবারে পরের বিন্দু, তারপরে এই বিন্দুটাকে যুক্ত করব স্কেল দিয়ে, তারপরে এই বিন্দুটাকে, আর সবশেষে এই বিন্দুটাকে। এবার কি করতে হবে, কিন্তু দেখো এইখানে এইটা আর এখানে এটা ফাঁকা থেকে গেল, এটাই কিন্তু আমাকে নিচের সাথে যুক্ত করতে হবে। কিভাবে নিচের সাথে যুক্ত করব, দেখো তোমার এখানে 2.5 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এই যে 2.5টা আমার দেওয়া আছে, এটা আমি একদম পিছিয়ে নিয়ে চলে যাব। মানে 2.5 এর থেকে যদি আমি আরেকটু পিছিয়ে দিকে যাই, তাহলে ওটা কত হয়ে যাবে, ওটা হয়ে যাবে আমার কাছে 2.5 এর ঠিক আগে, সেটা হলো 0। এখানে আমরা যদি 0 তে কানেক্ট করি, তাহলে এখানে চলে এলো, এটা এর সাথে কানেক্ট করে দাও। আর এখানে 27.5 এর সাথে যদি আমরা আরো 5 অ্যাড করি, তাহলে সেটা কোথায় যাবে, সেটা চলে যাবে তোমার 32.5 এ। ওকে, 32.5 মানে হলো এই পয়েন্টটাতে আসছে, তাহলে এখানে এটা এখানে যুক্ত করে দাও, ব্যাস এই হয়ে গেল আমার এখানে বহুভুজ অঙ্কন।